বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। কেয়া বেগম আর ময়না বেগম একপাশে দাঁড়িয়ে আছে বেশ ভয়ে। মানিক শেখ আর মুরাদ শেখও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সোহানও একপাশে দাঁড়িয়ে হাই তুলছে। তার এখানে থাকার ইচ্ছা নেই, তবে যাওয়ারও সাহস নেই। সামনে সোফায় বসে আছে বাড়ির বড় কর্তা রমজান শেখ আর তার স্ত্রী রেহনুনা বেগম ভীষণ রাগী একজন মানুষ। বাড়ির বউরা রীতিমতো ভয়ে থাকেন। যতদিন তিনি এ বাড়িতে থাকেন, রেহনুমা বেগম উপস্থিত সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বললেন, সে মেয়ে কোথায়, ডাকো তাকে। রেহনুমা বেগম নিজেও সন্ধ্যাকে বিশেষ পছন্দ করেন না, তবে রমজান শেখ তাকে বেশ যত্ন করে। তিনগিন্নির দিকে ফিরিয়ে বললেন, তাকে ডেকে কি করবে? এসেছো এখান, রেস্ট নাও। ওকে দিয়ে তোমার কি কাজ? রেহনুমা বেগম রাগী চোখে স্বামীর দিকে চেয়ে বললেন, তোমার এত শুনে কাজ কি? যাও, ঘরে যাও। আমার কাজের মধ্যে নাক গলাতে এসো না। রমজান শেখ চুপ করে গেলেন। স্ত্রীকে তিনি বেশ সমীহ করে চলেন। রেহনুমা বেগম রাগী হইলে কি হবে, মনটা বেশ ভালো। তবে তিনি যে কেন সন্ধ্যাকে সহ্য করতে পারেন না তা বুঝতে পারে না রমজান শেখ। শাশুড়ির আশকারা পেয়ে ময়না বেগম তড়িঘড়ি ছুটলেন সন্ধ্যাকে ডাকতে। তার রুমে ঢুকে বললেন, এই মেয়ে, ওইদিকে চল, মা ডাকছে তোকে। সন্ধ্যার কানে হেডফোন থাকায় ময়না বেগমের কথা তার কানে যায়নি। ময়না বেগম এক ঝটকায় হেডফোনটা সরিয়ে দিল তার কান থেকে। সেটা ভীষণ শব্দ করে মেঝেতে পড়ে ভেঙে গেল। তখনই সন্ধ্যা বিছানায় উঠে বসল। কপাল কুঁচকে ময়না বেগমের দিকে তাকিয়ে বলল, কী সমস্যা? হেডফোন ভাঙলে কেন? এখনই চল আমার সাথে, নইলে আর কি ভাঙবে তা ভাবতেও পারছিস না। মা তোকে ডাকছে কখন থেকে, বিরক্তির শ্বাস ফেলে বলল সন্ধ্যা। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। তারপর বিড়বিড় করে বলল, এখন আবার শুরু হবে এক নাটক। ময়না বেগম চলে গেলেন। সন্ধ্যা উঠে পড়ল, বেরিয়ে গেল ঘর ছেড়ে। ওদিকে জেসিকা তো বেজায় খুশি হবে না। সে তো দাদির কান ভাঙিয়ে তাকে এ বাড়িতে আনিয়েছে। সন্ধ্যার বারবারন্ত এবার ভাঙবে। যদিও সন্ধ্যা যে তখন এভাবে রিয়াক্ট করবে তা জেসিকা ভাবতেও পারেনি। সে তো তার আগেই এই পরিকল্পনা করেছিল। সন্ধ্যা আসতে রেহনুমা বেগম চশমার ওপর দিয়ে চাইলেন তার মুখের দিকে। তাকে দেখে মুখে বিরক্তি এসে বের করল, তার কি ব্যাপার? তোকে কি তলবো করে আনতে হবে? সবাই এখানে ছিল, তুই কোথায় ছিলি? সন্ধ্যা গা ছাড়া ভাব নিয়ে বলল, কোথায় আর থাকবো, ঘরেই ছিলাম। কেন? আমি আসবো তুই জানতি না? হ্যাঁ জানতাম তো। তো মানে তোকে ডেকে ডেকে আনতে হলো কেন আমাকে? তো ডেকেছো কেন? আমি ডাকতে বলেছি? অপায়াল অলক্ষী কোথাকার। দুনিয়ায় আসার সাথে সাথে আমার ছেলে আর বৌমাকে খেলো, এখন বসে আছে আমাকে খাওয়ার জন্য। রাক্ষসী কোথাকার। সন্ধ্যা মুখ কুঁচকে বলল, চিন্তা করো না, তোমাকে খাবো না। তোমার যা শরীর, মাংসের থেকে হাড় বেশি, ও খেয়ে আমার পেট ভরবে না। সন্ধ্যার কথায় আশপাশ ভুলে হো হো করে হেসে উঠল সোহান। জারিফেরও হাসি চাপা দায় হয়ে পড়ল। রমজান শেখ, মানিক আর মুরাদ শেখও অবাক হয়ে গেল সন্ধ্যার জবাবে। রেহনুমা বেগম কটমট করে চাইলেন সন্ধ্যার দিকে। জেসিকার তো চক্ষু চড়ক গাছ। কেয়া বেগম আর ময়না বেগম তো থ হয়ে গেল। এই মেয়ের হলো কি যে তাদের সাথে চোখ তুলে কথা বলতো না, সে কিনা মুখের ওপর জবাব দিচ্ছে। আবার তাদের শাশুড়ির সাথেও এভাবে কথা বলছে। রেহনুমা বেগম সন্ধ্যাকে বললেন, খুব তো কথা শিখেছিস দেখছি। এত কথা শেখালো কে? প্রাণে ভয় ডর নেই কেন? তুমি কি রাক্ষস না খক্ষস? চিবিয়ে খেয়ে ফেলবে আমাকে যে তোমাকে ভয় পাবো?
অবশ্যই তুমি যে মানুষ, তোমাকে ভরসা নেই আমার, খেয়ে ফেলতেও পারো। আবারও মুখের ওপর জবাব সন্ধ্যার। রেনুমা বেগমের এবার ধৈর্যের বাঁধ ভাঙল। তিনি চিৎকার করে উঠলেন, সন্ধ্যা, মুখ সামলে কথা বল। তুই ভুলে যাচ্ছিস তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আছিস। আমি চাইলে তোকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি। না পারো না। তুমিও ভুলে যাচ্ছ দাদিমা, দাদু তার সম্পত্তির বেশ অনেকটাই আমার 18তম জন্মদিনে আমার নামে লিখে দিয়েছিল। মনে পড়ল এবার কিছু। রেনুমা বেগম এবার একটু দমে গেলেন। কি জবাব দেবেন বুঝতে পারলেন না। তৌসিফ সিঁড়িতে দাঁড়িয়ে সব কিছু শুনে যাচ্ছে। সন্ধ্যাকে দেখে সে অবাক হচ্ছে, তবে যতটা না অবাক হচ্ছে তার থেকে বেশি খুশি হচ্ছে। কোথাও না কোথাও সেও হয়তো সেই আগের সন্ধ্যাকে চেয়ে এসেছে, তার সেই পুরনো সন্ধ্যা তারাকে। জেসিকার নজর গেল সিঁড়িতে দাঁড়িয়ে থাকা তৌসিফের দিকে। অমনি তার বল পাল্টে গেল মুহূর্তেই। সে সন্ধ্যার কাছে গিয়ে ভীষণই বিনয়ী কণ্ঠে বলল, সন্ধ্যা, কি করছিস এটা? তুই দাদিমার মুখের ওপর কথা বলছিস কেন? উনি আমাদের গুরুজন, এমনটা করতে নেই বোন আমার। রেনুমা বেগম মুগ্ধ হলেন তার নাতনির ব্যবহারে। তিনি জেসিকাকে বললেন, ছেড়ে দে, ওকে এসব বলে লাভ নেই। শুধু পড়ালেখা জানলেই শিক্ষিত হওয়া যায় না, সহবোধ শিখতে হয়, কিভাবে বড়দের সম্মান করতে হয় সেটা শিখতে হয়। যে বোধটা তোর আছে। সন্ধ্যা কথাগুলো এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিল। বেশ একটা গা ছাড়া ভাব নিয়ে বলল, হয়েছে তোমার সহবোধ শিক্ষার ক্লাস নেওয়া, এবার তবে আমি যাই। দূর হ আমার চোখের সামনে থেকে। তোর মুখ দেখারও আমার কোনো ইচ্ছা নেই। সন্ধ্যা তৎক্ষণাৎ বলে উঠল, কি মুশকিল, আমার মুখ দেখার ইচ্ছা নেই, তবে আমায় লোক পাঠিয়ে ডেকে আনলে কেন? আমি ড্রেসে পরে এসেছি তোমার সামনে। রেনুমা বেগম রাগের চোটে কথা বলতে পারলেন না। কেয়া বেগম দাঁত কিরমির করে সন্ধ্যাকে বলল, তুই গেলি এখান থেকে, যা ঘরে যা। তারপর রেমুনা বেগমের দিকে চেয়ে বলল, ওই ছোট মানুষ, মা, আপনি ওর কথাই রাখবেন না। কিয়া বেগমের সন্ধ্যাকে সাপোর্ট করাটা ময়না বেগম কিংবা জেসিকার কারোরই বিশেষ পছন্দ হলো না। ময়না বেগম বলে উঠল, এ কেমন কথা বললে বড় আপা? ছোট মানুষ তার ছোট মানুষের মতো থাক না, বড়দের মুখের ওপর কথা বলে কেন? কই, আমাদের জেসিকা তো এমন না। ও নিজেও তো সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছে, মায়ের কথার মাঝে কিংবা মুখের ওপর একটা কথাও বলেছে। মা ঠিকই বলেছে, বড়দের কিভাবে সম্মান করতে হয় এসব জানার জন্য শিক্ষিত হওয়া প্রয়োজন। খালি বই পড়লে আর দুই কলম লিখলে শিক্ষিত হওয়া যায় না। সন্ধ্যা যাওয়ার জন্য পিছনে ঘুরেছিল। ময়না বেগমের কথা শুনে আবার দাঁড়িয়ে পড়ল, তার দিকে ফিরে বলল, ঠিকই বলেছ ছোট মা, আমি মূর্খ সূর্খ মানুষ, তোমাদের মতো অত শিক্ষিত নই। আমি মূর্খ হয়ে তো কিছু করতে পারলাম না। তা তোমরা শিক্ষিত হয়ে এতদিনে কি করলে? কয়টা নোবেল পেলে? ময়না বেগম কোনো জবাব দিলেন না, রাগে ফুঁসতে লাগলেন তিনি। সন্ধ্যা আবার বলল, নেক্সট টাইম থেকে আমাকে কিছু বলার আগে বেশ কয়েকবার ভেবে তারপর কথাগুলো বলবে। আমি কিন্তু আর আগের সন্ধ্যাটি নেই, যে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কথা শুনবো আর চোখের পানি ফেলবো। মাইন্ড ইট। সন্ধ্যা চলে গেল নিজের রুমে। জেসিকা তড়িঘড়ি রেনুমা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। কিছু মনে করো না দাদিমা, সন্ধ্যা তো ওরকমই, জানোই তো, আসলে ছোট তো, তাই বুঝে না কখন কোথায় কি বলতে হয়। তুমি ওর ওপর রাগ করে থেকো না কেমন? রেহনুমা বেগম মুচকে এসে নাতনির মুখে হাত বুলিয়ে দিলেন। মনে মনে ভাবলেন, একই মায়ের পেটের দুই বোন, অথচ তাদের মাঝে কতটাই না ফারাক। জেসিকা এমন ভদ্র সভ্য মিষ্টি একটা মেয়ে, অথচ সন্ধ্যা দিন দিন যেন বেয়াদব হয়ে উঠছে। ওর বেয়াদবি ঘোচাবো আমি। আমার ছেলেটা মরলে শুধু ওর জন্য।
আর সে এমন নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, তা তো হতে দেওয়া যায় না। এতদিন অনেক উড়েছে, এবার ওর পাখা ছাটার সময় হয়ে এসেছে। সময়টা 2020 সালের মাঝামাঝিতে। সন্ধ্যা তখন সবে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা দিয়েছে। বাবা মা না থাকলেও বড় মা কেয়া বেগম যেন একাই দুজনের দায়িত্ব পালন করতেন। কখনো মায়ের মতো স্নেহ করতেন, তো কখনো বাবার মতো শাসনও করতেন। মানিক শেখ কাজের চাপে বাড়ির দিকে তেমন খেয়াল করতে পারতেন না। কেয়া বেগম জেসিকার তুলনায় সন্ধ্যাকে একটু বেশি ভালোবাসতেন। মনে মনে তাকে তৌসিফের বউ হিসেবে পছন্দও করে রেখেছেন অনেক আগে থেকেই। রেহনুমা বেগমের রোষালন থেকে বরাবরই সন্ধ্যাকে বাঁচিয়ে আনতেন কেয়া বেগম। তাছাড়া মুরাদ শেখের চোখের মণি ও ছিল সন্ধ্যা। তার নিজের কোনো মেয়ে না থাকায় সন্ধ্যা আর জেসিকাকে তিনি বড় বেশি ভালোবাসতেন বলাই বাহুল্য। সন্ধ্যা ছোট আর প্রাণবন্ত হওয়ায় সবার ভালোবাসার ভাগ সে বেশি পেত। এ নিয়ে জেসিকা আড়ালে আবডালে অসন্তুষ্ট হলেও সামনাসামনি সে নিখাদ ভালো মানুষ। বোন দরদি, যেন তার মতো করে তার বোনকে কেউ ভালোই বাসে না। কিন্তু এই ভালো মানুষের অভিনয়টা সে বেশি দিন চালিয়ে যেতে পারল না। জেসিকা বছরের বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতো তার মামা বাড়িতে। তাদের মা বাবা মারা যাওয়ার পর তার মামারা এসে জেসিকাকে তাদের কাছে নিয়ে যায়। সুতরাং তার জীবনের বেশিরভাগ সময়টাই সেখানে কেটেছে। পড়াশোনাটাও জেসিকা ছুটিতে বাড়িতে ফিরে যখন টের পেল সন্ধ্যা আর তৌসিফের মধ্যে কিছু একটা চলছে, তখন তার এতদিনের ধরে রাখা সন্ধ্যার প্রতি অসন্তুষ্টিটা রূপ নিল প্রতিহিংসায়। সে বেশ জেসপারেট হয়ে উঠল সন্ধ্যাকে তৌসিফের থেকে আলাদা করতে। আর কেনই বা চাইবে না? নিজের ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাচ্ছে চোখের সামনে। এটা কি কেউ সহ্য করতে পারে? এবার কলেজের ছুটি শেষ হলেও জেসিকা ফিরল না। কি জানি তার চোখের আড়ালে সন্ধ্যার তৌসিফ আর কি করে। সে বাহানা দিয়ে পড়ে রইল বাড়িতে, কিন্তু কে জানতো তার মাথায় যে এমন সর্বনাশী পরিকল্পনা চলছে, যা শেখবারের এই সুখ শান্তি ধ্বংস করে দিতে বসেছে। একদিন সন্ধেবেলা জেসিকা সন্ধ্যার ঘরে এলো চুপি চুপি। সন্ধ্যা তখন পড়তে বসেছে। জেসিকা দরজার বাইরে দাঁড়িয়ে ফিসফিস কণ্ঠে বলল, সন্ধ্যা, এই সন্ধ্যা। সন্ধ্যা আওয়াজ পেরে ঘাড় ঘুরিয়ে সেদিকে চাইল। জেসিকাকে এভাবে কথা বলতে দেখে অবাক হলো সে। কি হয়েছে আপু, তুমি ওখানে কি করছো? আর এভাবে কথা বলছো কেন? জেসিকা এবার দরজা ঠেলে ঘরে ঢুকে এলো। ভেতর থেকে চাপিয়ে দিল দরজা। তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা বলো? তার আগে বল, কাউকে বলবি না? আচ্ছা বলবো না। বলো কি বলবে? জেসিকা আরো সরে এলো সন্ধ্যার দিকে। ফিসফিস করে বলল, তোকে নিয়ে আজ পার্টিতে যাব। আমার ফ্রেন্ডরা আমাকে ইনভাইট করেছে, কিন্তু একা তো যেতে পারবো না আমি। আর বাড়িতে পার্টির কথা বললে পারমিশনও দেবে না। ওইদিকে ওরা জেদ ধরে বসে আছে, আমি না গেলে শুনবেই না, বাড়িতে চলে আসবে বলছে। তুই আমার সাথে চল না প্লিজ। তুই গেলে কেউ কিছু বলবে না, আর বড় মাও এদিকটা ম্যানেজ করতে পারবে। বলল তোকে নিয়ে শপিংয়ে বেরোচ্ছি। এত রাতে শপিংয়ে কেউ যেতে দেবে? তাহলে কি বলবো? বেশ একটা ইনোসেন্ট ভাব নিয়ে প্রশ্ন করলো জেসিকা। সন্ধ্যা একটু আপত্তি জানিয়ে বলল, আপু, তুমি তো জানোই আমার এসব পছন্দ না। তুমি তোমার ফ্রেন্ডদের আসতে বলো, তারা কিছু একটা বলে ম্যানেজ করে নেবে। বলবে তাদের কারো বাসায় যাচ্ছ। কিন্তু প্লিজ আমাকে এইসবে জড়িও না। জেসিকা মুখটা গোমড়া করে বলল, তোর কাছে কখনোই কিছু চেয়েছি আমি? আর সামান্য একটা বিষয়ে হেল্প চাইলাম, তুই সেটাও করবি না বলছিস? একেবারে মুখের ওপর না করে দিলি। তুমি ভুল বুঝছো আপু। আমি তো
থাক, যেতে হবে না তোকে, আমিও যাব না, বলে উঠে দাঁড়ালো জেসিকা। সন্ধ্যা উপায়ন্ত না পেয়ে তার হাত ধরে বলল, আচ্ছা বেশ, আমিও যাব তোমার সাথে, চলো দেখি কিভাবে ম্যানেজ করা যায়। জেসিকা মনে মনে ভীষণ রকম খুশি হলো। তার পরিকল্পনা বুঝি এবার তার কাজ করতে চলছে। এই ড্রেসে যাবি নাকি? চেঞ্জ কর এটা। সন্ধ্যা শুনল জেসিকার কথা। ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে এলো দুজনে। ড্রয়িং রুমে আসতেই মুখোমুখি হলো বাড়ির গিন্নিদের সাথে। রুনা বেগম সন্ধ্যাকে দেখেই দাঁত মুখ খিচে বললেন, এই মেয়ে, এই রাতের বেলা কোথায় বেরোচ্ছিস রে? সন্ধ্যা থতমত খেয়ে চাইল জেসিকার দিকে। জেসিকা আমতা করে বলল, আসলে দাদিমা, আমার কিছু জিনিস কেনার ছিল, তাই ওকে নিয়ে মার্কেটে যাচ্ছি, চলে আসবো একটু পর। ময়না বেগম বলে উঠলেন, এই রাতের বেলায় আবার কিসের কেনার আছে? কাল সকালে কেনা যাবে না নাকি? এখনই কেন যেতে হবে? সন্ধ্যা বলল, না কেনা যাবে না, এখনই কিনতে হবে ছোট মা। ও বড় মা, যাই না একটু, চলে আসবো কিছুক্ষণের মধ্যে। কেয়া বেগম পড়লেন মহা ঝামেলায়। মেয়ের আবদার ফেলতেও পারছেন না, আবার শাশুড়ির মুখের ওপর কথাও বলতে পারছেন না। তিনি রেহনুমা বেগমকে শুনিয়ে শুনিয়ে সন্ধ্যাকে ধমক দিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, যাবি যা, কিন্তু 1 ঘন্টার মধ্যে ফিরা চাই, দেরি হলে কিন্তু খুব বকা খাবি আমার কাছে। যা এখন, জলদি ফিরবি, আর বাড়ির গাড়ি নিয়ে যা, মাতব্বরি করে আবার রিক্সা নিয়ে বের হোস না এত রাতে। সন্ধ্যার জেসিকা পারমিশন পেয়ে বেরিয়ে গেল। কেয়া বেগম আমতা করে বললেন, বাচ্চা মানুষ, এখনই হয়তো যার দরকার, কোনো গুরুত্বপূর্ণ কিছু হয়তো কিনতে হবে, চলে আসবে এখনই, আর ড্রাইভার তো রইলই সাথে, টেনশন করবেন না মা। রেহনুমা বেগম অসন্তুষ্ট মুখে বললেন, এই তোমার লাই পেয়ে পেয়ে মেয়েটা এমন বিগড়ে গেছে, এবার একটু শক্ত হাতে সামলাও, নইলে হাতের বাইরে চলে যাবে। শেষে এমন না হয় ওই মেয়ের জন্য তোমাদের মুখ পুড়ে। কি যে বলেন না মা, সন্ধ্যা হওয়ার বছর 5 পরই তো মেজো আর ভাই অ্যাক্সিডেন্টে চলে গেল। সেই ওইটুকু বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, ওকে আমি এমন কোনো শিক্ষা দিইনি যাতে আমার মুখ পড়ে কখনো, বরং মেয়েটাকে নিয়ে আমার গর্বই হয়। এমনিতেই ছটফটে হলেও কি হবে, মনটা ওর বড্ড নরম। আপনি চিন্তা করবেন না মা, যা ভাবছেন এমন কিছুই হবে না। রেনুমা বেগম মুখ বাঁকিয়ে বললেন, না হলেই তো ভালো, পার্টির আয়োজন করা হয়েছে হোটেল ভাড়া করে। জেসিকা সন্ধ্যাকে নিয়ে মিনিট 20 পর পৌঁছালো সেখানে। সন্ধ্যার বেশ অস্বস্তি লাগছে, বাড়ি থেকে মিথ্যে কথা বলে এই প্রথম বাইরে এলো, তাও আবার এরকম একটা জায়গায়। সে ভেতরে যেতে না চাইলেও জেসিকা তাকে জোর করে নিয়ে গেল। এটা কেমন কথা, এত দূর এলি আর এইটুকু যেতে পারবি না? এরা কি ভাববে বলতো? আমি আমার ছোট বোনকে বাইরে দাঁড় করিয়ে ভেতরে মজা করছি, চল আমার সাথে। সন্ধ্যা উপায় না পেয়ে জেসিকার সাথে চলে গেল ভেতরে। ভেতরে ঢুকে একপাশে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। জেসিকা তাকে রেখে কোথায় যে চলে গেল, খুঁজেও পেল না সন্ধ্যা। কিন্তু সন্ধ্যা তখন অবাক হলো যখন দেখলো তার ফ্রেন্ড জয় সেখানে। জয় সন্ধ্যাকে দেখে এগিয়ে এলো তার দিকে, হাসি মুখে প্রশ্ন করলো, সন্ধ্যা, তুই এখানে? সন্ধ্যা অবাক হয়ে বলল, হ্যাঁ, আপুর সাথে এসেছি, কিন্তু তুই এখানে কেন? জয় বেশ স্বাভাবিকভাবেই বলল, আমার কিছু পুরনো ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল আজ, তাই এসেছি। তোর ফ্রেন্ড? কিন্তু আপু যে বলল আপুর ফ্রেন্ডরা এখানে পার্টি আয়োজন করেছে, তাহলে তুই? কিছুই তো মিলছে না। জয় সন্ধ্যার মাথায় একটা গাঁটটা দিয়ে বলল, আরে বোকা, তোর আপুর ফ্রেন্ডের ভাই আমার ফ্রেন্ড, ওরা সবাই মিলেই এই পার্টি অ্যারেঞ্জ করেছে। ও যাকগে, ভালোই হয়েছে তুই এসেছিস, তোর সাথেও বেশ কিছুদিন ধরে দেখা হচ্ছে না, চল ওই দিকটাই চল। সন্ধ্যা এতে আপত্তি জানিয়ে বলল, না রে, আমার এগুলো পছন্দ নয়।
এখানে এসেছি আপুর জন্য, এখনই ফিরে যেতে হবে। আরে বাবা, সবে তো এলি, একটু থাক, তারপর না হয় সন্ধ্যা না জানিয়ে দিল জয়কে। কিন্তু ফিরবে কিভাবে? জেসিকাই তো দেখা নাই। ঘুরে ঘুরে পুরোটা হল খুঁজলো তাকে, কিন্তু কোথাও তার দেখা নেই। জয় আবার তার কাছে এলো। এত টেনশন নিস না, জেসিকা আপু হয়তো তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে কোথাও। তুই চল, ওই দিকটায় বসবি। এখানে কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবি বল? জয়ের অনেকক্ষণ জড়াজড়িতে অবশেষে সন্ধ্যা রাজি হলো, গেল তার সাথে। এক পাশে থাকা সোফায় বসালো জয় তাকে। এক গ্লাস ড্রিঙ্কস অফার করলো। সন্ধ্যা ফিরিয়ে দিল সেটা। তার এসব পছন্দ নয়। জয় বলল, আচ্ছা বেশ, এসব না খাস, জুস তো খাবি, নাকি তাও খাবি না? এতটা পথ এসেছিস, ক্লান্ত লাগছে না তোর? সন্ধ্যা নানা করলেও জয় জোর করে তার হাতে জুসের গ্লাসটা ধরিয়ে দিল। সন্ধ্যা বেশ অনেকক্ষণ হেজিটেট করে এক চুমুক দিল। সে স্থির হয়ে বসে থাকতে পারছে না। জেসিকা কোথায়, কেন আসছে না? দেরি হলে বাড়িতে কি বলবে? এইসব ভেবে মনে মনে বেশ ভয় পাচ্ছে সন্ধ্যা। আর এই ভয় অস্বস্তিতেই যে সে কখন গ্লাসের পুরোটা জুস খেয়ে শেষ করলো সে বুঝতেও পারলো না। হঠাৎ করে তাই বেশ গরম লাগতে শুরু করলো। সন্ধ্যা কাঁধের ব্যাগটা রাখলো সোফার ওপর। জয়ের তার দিকে খেয়াল নেই। সে নিশ্চিন্ত মনে ফোন ঘাঁটছে। সন্ধ্যা বুঝতে পারছে না সেখানে ওপরে ফ্যান চলছে ফুল স্পিডে, কিন্তু তাতেও সন্ধ্যা দর দর করে ঘামছে। ওড়নাটাও মাথা থেকে নামিয়ে ঘাড়ের উপর রাখলো সে। ওড়নার এক পাশে দিয়ে সমানে বাতাস করে চলেছে, কিন্তু তাতেও তার গরম কাটছে না। জয় এবার খেয়াল করলো সন্ধ্যার অস্বস্তি। সে উঠে তার পাশে গিয়ে বসলো। সন্ধ্যা, কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? সন্ধ্যা কোনো জবাব দিল না। মাথাটা ঘুরছে তার, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। দেখতে দেখতে সে লুটিয়ে পড়ল জয়ের বুকের ওপর। জয়ও দুহাতে জড়িয়ে নিল তাকে। পর্দার ওপাশ থেকে কেউ চট করে ছবি তুলে নিল। মুহূর্তেই সেটা চলে গেল তৌসিফের নাম্বারে। গল্প তোকে ঘিরে সন্ধ্যা তারা। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।